আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। তাজউদ্দিন বুদ্ধিমানের মতো কাজ করল, বলে দিল আমি প্রেস রিপোর্টার। একটা কাগজ বের করে কে কে গ্রেফতার হলো তাদের নাম লিখতে শুরু করলো। আমি তাকে চোখ টিপ মারলাম। আমাদের গাড়িতে তুলে একদম জেল গেটে নিয়ে আসলো। পরের দিন থেকেই জনগণের মধ্যে আন্দোলনও দানা বেঁধে উঠল। পূর্ণ ধর্মঘট পালিত হলো। যাদের আমি নিষেধ করেছিলাম তারাও প্রায়ই 3 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেল। খালেক নেওয়াজ খান, কাজী গোলাম মাহবুব, আজিজ আহমেদ, অলি আহাদ, আব্দুল হাসনাত, আবুল বরকত, কেজি মোস্তফা, বাহাউদ্দিন চৌধুরী ও আরো অনেকে। এরাই ছিল প্রথম শ্রেণীর কর্মী। বুঝতে আর বাকি রইল না যে আন্দোলন আর চলবে না। কর্মীরা গ্রেফতার হওয়ার পরে আর আন্দোলন চলল না। ক্লাস শুরু হয়ে গেল। আমরা জেলে রইলাম। বোধহয় 30-35 জন ছাত্রনেতা গ্রেফতার হয়েছিল। আমাদের ঢাকা জেলের 5 নম্বর ওয়ার্ডের দোতলায় রাখা হয়েছিল। কয়েকজনকে উচ্চ শ্রেণীর মর্যাদা দিয়েছিল, আর কয়েকজনকে দেওয়া হয় নাই। তাতে আমাদের খুব অসুবিধা হতে লাগলো। খাওয়া দাওয়ার কষ্ট হয়েছিল। তবুও আমরা ঠিক করলাম এক জায়গায় থাকব এবং যা কিছু পাই ভাগ করে খাব। জেলে যারা আছে তাদের মধ্যেও 2টা গ্রুপ ছিল। 3 জন ছিল উগ্রপন্থী। এদের অন্য ছাত্রবন্দীরা কমিউনিস্ট বলতো। এই 3 জনের মধ্যে একজন ছাত্রলীগের সভ্য ছিল না, আর সকলেই ছাত্রলীগের সভ্য। আমাদের খেলাধুলা করে সময় কেটে যেত। আমার কাছে বরকত থাকতো। রাতে বরকত গান গাইতো, চমৎকার গাইতে পারত। বইপত্রও কিছু আনা হয়েছিল। জেল লাইব্রেরিতেও বই কিছু ছিল। কিছু সময় সকলেই লেখাপড়া করত। সকলেই ছাত্র, খুব দুষ্টামি করত। আমি ও আজিজ আহমেদ ছিলাম এদের মধ্যে বয়সে বড়। ডাক্তার সাহেবরা জেলে মেডিকেল ডায়েট দিতে পারতেন। এরা দল বেঁধে ডাক্তার সাহেবের জীবন অতিষ্ঠ করে তুলত। বরকত ছিল দুষ্টু বেশি। ডাক্তার সাহেব আসলেই বলতো, আমার পায়ে ব্যথা, কিছু দুধ ও ডিম পাস করে দেন। সকলেই হেসে ফেলত তার কথায়। রাজনীতি নিয়ে চলত ঘন্টার পর ঘন্টা আলোচনা। একমাত্র বাহাউদ্দিন চৌধুরীর বাবা মা ঢাকায় ছিলেন। সকলের চেয়ে বয়সে ছোট ছিল সে। আমি খুব স্নেহ করতাম। বাহাউদ্দিনের মা অনেক খাবার দিতেন। সকলকে দিয়েই সে খেত। তবু রাতে সে যখন ঘুমাতো তখন দল বল বেঁধে ওরা ওর খাবারগুলো খেয়ে ফেলত, না হয় সরিয়ে রাখত। বাহাউদ্দিন কিছু না বলে চুপ করে আমাকে বলতো। আমি সকলের সঙ্গে রাগ করতাম, কিন্তু কেউই স্বীকার করত না। রাতে যারা তাস খেলতো তারাই এই কাজ করত। বরকত আমার কাছে মিছা কথা বলতো না, সব বলে দিত। খালেক নেওয়াজকে নিয়ে আর এক মহাবিপদ ছিল। ওর গায়ে বড় বড় লোম ছিল, সমস্ত গা লোমে ভরা। ছাত্ররা ছার পোকা ধরে চুপি চুপি ওর শরীরে ছেড়ে দিত। ওর মুখও খুব খারাপ ছিল, অকথ্য ভাষায় গালাগালি করত। আমরা বিকালে ভলিবল খেলতাম। তখন সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমির হোসেন সাহেব।
আমাদের খুবই স্নেহ করতেন। যা প্রয়োজন চাইলেই তিনি আমাদের দিতেন এবং সকলকে হুকুম দিয়েছিলেন আমাদের যেন কোনো অসুবিধা না হয়। একদিন আমার হাতের কবজি সরে গিয়েছিল পড়ে যেয়ে। ভীষণ যন্ত্রণা, সহ্য করা কষ্টকর হয়ে পড়েছিল। আমাকে বোধহয় মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল। একজন নতুন ডাক্তার ছিল জেলে। আমার হাতটা ঠিকমতো বসিয়ে দিল। ব্যথা সাথে সাথে কম হয়ে গেল, আর যাওয়া লাগলো না। বাড়িতে আমার আব্বা ও মা ব্যস্ত হয়ে পড়েছেন। রেনু তখন হাসিনাকে নিয়ে বাড়িতেই থাকে। হাসিনা তখন একটু হাঁটতে শিখছে। রেনুর চিঠি জেলেই পেয়েছিলাম। কিছু টাকাও আব্বা পাঠিয়েছিলেন। রেনু জানতো আমি সিগারেট খাই। টাকা পয়সা নাও থাকতে পারে, টাকার দরকার হলে লিখতে বলেছিল। জুন মাসের প্রথম দিক থেকে দু একজন করে ছাড়তে শুরু করে। এখন আর বিশ্ববিদ্যালয়ে কোনো গোলমাল নাই। শামসুল হক সাহেব মুসলিম লীগ প্রার্থী খুররম খান পন্নীকে পরাজিত করে এমএলএ হয়েছেন। মুসলিম লীগের প্রথম পরাজয় পাকিস্তানে। মুসলিম লীগকে কোটারি করার ফল তাদের পেতে হলো। আমরা জেলের মধ্যে খুবই চিন্তিত ছিলাম। হক সাহেব আমার উপর অসন্তুষ্ট হয়েছিলেন কেন আমি গ্রেফতার হয়েছিলাম টাঙ্গাইলে না যেয়ে। পরে যখন সমস্ত খবর পেলেন তখন দেখতে পেলেন আমার কোনো উপায় ছিল না। আজ এ পর্যন্ত।